স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। নরসিংদীর রায়পুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে 5 জন। এদিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে 10 জন, আটক করা হয়েছে 4 ইউপি সদস্যকে। এছাড়া কুমিল্লায় সংঘর্ষে আহত হয়েছে 5। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি, এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা পাওয়া মাত্র আপনাদের কাছে চলে যাব। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। দর্শক, বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামে শেখ জায়েদ আছেন, আমরা তার কাছে যেতে চাই। জায়েদ, আমাকে শুনতে পাচ্ছেন? ভোটের সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাতে পারেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আছি চট্টগ্রামের মিরসরাইয়ের একটি ভোট কেন্দ্রে। এইখানে আমরা যেটি দেখছি শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সোনাইছড়িতে আমরা যেই ঘটনা দেখেছি, সেখানে দুজন কাউন্সিলর মেম্বার পদপ্রার্থী অর্থাৎ ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি এবং সেখানে 4 জনকে আটক করা হয়েছে পুলিশ সদস্যরা। কারণ সংঘর্ষটি সকাল থেকে চলছিল, ভোট গ্রহণের আগে অর্থাৎ ভোর 6টা থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেটি থেমে থেমে শুরু হয়। এক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, পরে পুলিশ এসে সেটি নিয়ন্ত্রণে করে। পরবর্তীতে আবারও তারা সংঘর্ষে লিপ্ত হয়। আমরা দেখেছি দেশীয় অস্ত্রশস্ত্র সহ সেই সংঘর্ষে তারা যুক্ত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আবার সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর আমি এই মুহূর্তে যেখানে আছি, মিরসরাইয়ের বগলা কুমার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মায়ানী বগলা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই ইউনিয়নে মূলত এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। এখানে নির্বাচন হচ্ছে মূলত যারা ইউপি সদস্য পদপ্রার্থী আছেন তাদের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে যারা আছেন দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন একটু বলবেন? এখন পর্যন্ত ভালোই দেখছি, সকাল থেকে তো ভালোই আছে, সুস্থভাবে ভোট হচ্ছে এখানে। এই কেন্দ্রটিতে আমরা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দেখতে হচ্ছে। আরেকজনের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত কি অবস্থা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দুজনের সঙ্গে কথা বলছি, কেমন দেখছেন? যা আছে পরিবেশ ভালো ছিল। সকালে হয়তো একটুখানি গন্ডগোল হয়েছিল, সেটা আমরা সকলে বসে একসাথে আমরা মিট করে ফেলেছি, যে যা হওয়ার হয়ে গেছে। এখন ভালো পরিবেশ হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশ চাই। এখন ভোটের পরিবেশ কেমন? খুবই শান্ত, সকাল থেকে এখন পর্যন্ত খুবই শান্ত এবং সুন্দরভাবে। আমরা দুজন ইউপি সদস্য প্রার্থী তাদের সঙ্গে কথা বললাম। এই হচ্ছে এখানকার অবস্থা। ফিরছি স্টুডিওতে, বাবলি আপনার কাছে যোগাযোগ করব। দর্শক, যেমনটি এর আগে আমরা জানাচ্ছিলাম, দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই চলছে দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। নরসিংদীর রায়পুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 5 জন। এদিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে 10 জন, আটক করা হয়েছে 4 ইউপি সদস্যকে। এছাড়া কুমিল্লায় সংঘর্ষে আহত হয়েছে 5। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদের মধ্যে 20টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিচ্ছেন ভোটাররা, আর বাকি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে ব্যালট পেপারে। সকালে বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ি এলাকায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 5 জন। আমরা হাজার হাজার শত শত লোক বন্দুক দিয়ে গুলি করছে। আমরা মহিলারা সাথে দেখেন কত হাজার হাজার লোক আছে কেন্দ্রের ভিতরে, দেয় না ঢুকার জন্য, দেয় না। খুন করার মূল উদ্দেশ্য খুন করে সেটা যদি পাবলিককে ভয় ভীতি দেখানো হয় তাহলে পাবলিক আর যাইতো না। তারা এই পথ বাচ্চা নিছে।
এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে 2 ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত হয় 10 জন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 4 ইউপি সদস্যকে আটক করা হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলার 4 নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রে টেটা বল্লম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সহ 5 জন আহত হয়েছে। সকাল 8:15টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড সহ জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। জনগণের কাছে আমার দাবি, প্রশাসনের কাছে দাবি, সুষ্ঠু করুক, যারে খুশি জনগণ তাকেই ভোট দেবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন ভোটাররা। আমরা নিজস্ব ভোট নিজে দিতে পারছি, খুব সুন্দর ভালো পরিবেশ। আমার ভোট আমি দিচ্ছি, সুষ্ঠুভাবে দিতে পারছি। নির্বাচন সুন্দর মতো হয়েছে, আমার ভোট আমি যাকে পাইছি তাকেই দিচ্ছি। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 81 জন, সংরক্ষিত সদস্য পদে 73 জন এবং সাধারণ সদস্য পদে 203 জন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3310 জন, সংরক্ষিত নারী সদস্য পদে 9161 জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন 28747 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ইউপি নির্বাচনের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আরো সহকর্মীরা যুক্ত হবেন। তবে তার আগে আমরা একটু কারণ বাজার থেকে ঘুরে আসতে চাই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাস্ক খুলে নেওয়ার রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে। সেটি নিয়ে ব্রিফিং করছে র্যাব। সরাসরি চলে যাচ্ছি কারওয়ান বাজারে। ঘটনা, তার সেই হৃদয় বিদারক পৈশাচিক ঘটনা অত্যন্ত নেতিবাচকভাবে মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। তখন সে নওগাঁ থেকে পালিয়ে ঢাকা হয়ে চট্টগ্রামে যাওয়ার একটি পরিকল্পনা করেছিল। এই অবস্থায় তাকে আমরা আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। নিহত ভিকটিম শ্রী বিকাশ চন্দ্র দাস, আমরা যাকে বলেছি সম্ভাবনাময় একজন কিশোর, সে স্থানীয় একটি স্কুলে 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল এবং সে তার স্কুলের খরচ এবং পারিবারিক খরচ মেটানোর জন্য সে একটি ওয়েল্ডিং এর দোকানে সে কাজ করত। কাজের পাশাপাশি সে পড়াশোনা করত এবং এই কাজের মাধ্যমে সে তার পড়াশোনার খরচ এবং পারিবারিক খরচ মেটাতো। গ্রেফতারকৃত যে আসাদুল হক দলু, তার নামে ইতিপূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে ভোর 00:30 ঘটিকায় একটি মামলা দায়ের করে এবং হাসপাতালের কর্তৃপক্ষ, আপনারা জানেন যে তারাও একটি তদন্ত কমিটি করেছে, যে তদন্তের মাধ্যমে তারা ঘটনার যে কারণ সেটা তারা বের করার চেষ্টা করছে। একইভাবে মামলার যে বিজ্ঞ আয়োগ, সেও ঘটনার তদন্তে কাজ করছে। আমরা মনে করি এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা এবং শুধুমাত্র 50 টাকা ঘুষ বা বকশিসের জন্য একটা কোমলমতি কিশোরের জীবন এভাবে কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা যারা এই ধরনের প্রতারণা, দালালি অথবা যারা বিভিন্নভাবে সেবামূলক সংস্থার সামনে বিভিন্ন মানুষকে হেনস্থা করছে তাদের। দর্শক, আবারও ইউপি নির্বাচনের খবর। এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন রাজশাহীতে ইউপি নির্বাচনের? ধন্যবাদ। আমরা সকাল থেকে দেখাচ্ছি যে রাজশাহীর যে 2টি উপজেলায় 15টি পৌরসভায়, দুঃখিত, ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, সেগুলোতে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং এখনও যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ভোট কেন্দ্রটিতে এখন কিছুটা উপস্থিতি কম, কারণ দুপুর বেলায় এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি যেটি বলছিলেন, সকাল থেকেই এখানে ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি। এখন অবশ্য পুরুষ ভোটাররা বেশি আসছেন এবং যেহেতু এটি বরেন্দ্র অঞ্চলের কেন্দ্র, ফলে এখানে যে মাটির ঘরগুলি আছে তার নিচে এই যে ভোট কেন্দ্রগুলি করা হয়েছে, সেখানে ভোটাররা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে ভোট দিচ্ছে। আমরা একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভোটের কি অবস্থা, এখানে ভোটার সংখ্যা কত আর এই পর্যন্ত কত ভোটার দিয়েছেন? আমি মোহাম্মদ সাদাত হোসেন, প্রিজাইডিং অফিসার, নারায়ণপুর 2 নারায়ণপুর উচ্চ বিদ্যালয়। এখানে প্রায় 1188 ভোট আছে।
সেখানে সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ইতিমধ্যে আমাদের 60+% ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের সমস্যা বোধ করছি না, আশা করছি যে ভালো ভোট আমরা নিব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা কথা বলছিলাম এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং রাজশাহীর যে 15টি ইউনিয়ন পরিষদে আজকে নির্বাচন হচ্ছে, সেখানে 15 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের যে সংরক্ষিত নারী সদস্যরা আছেন সেখানেও 300-র বেশি এবং সাধারণ ওয়ার্ডগুলিতে 500-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো কেন্দ্রে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত ভোটটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি লালমনিরহাটের সহকর্মী রেজাল করিম মানিকের কাছে সেখানকার নির্বাচনের খবর জানতে। ধন্যবাদ শাহেদ। আমি রয়েছি আদিতমারির চন্দনপাট পাবনাপাড়া সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভিড়, উৎসব মুখর পরিবেশে ভোটাররা কিন্তু ভোট দিচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। একটি বিষয় বলে রাখি যে এই আদিতমারি উপজেলায় 45 জন চেয়ারম্যান প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং প্রায় 1,78,220 জন ভোটার রয়েছে এবং 45 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 8টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছে, বিজিবি মোতায়েন করা রয়েছে, আনসার রয়েছে, পুলিশের স্ট্রাইকিং ফোর্সরা রয়েছে। অর্থাৎ সব মিলে আমরা যেটি দেখতে পেরেছি যে এই আদিতমারিতে এখন পর্যন্ত অর্থাৎ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু রয়েছে। একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি ভোট দিতে আসছেন, তো ভোটের পরিবেশ কেমন দেখছেন? খুবই ভালো, মান সম্মানিত। এখানে ভোট দিতে নতুন আসছি, আগে কখনো দেইনি। প্রথম ভোটার? হ্যাঁ, নতুন ভোটার আর কি। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ একজন ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি প্রথম ভোট দিতে আসছেন জীবনে। অর্থাৎ ভোটের পরিবেশ দেখে তিনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রয়েছে এবং জেলা অর্থাৎ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন সকলের সাথে আমরা কথা বলেছি। সকলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভোটের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আর আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলি যে এইখানে অর্থাৎ ইউপি সদস্য পদে 312 জন এবং সংরক্ষিত মহিলা আসনের যিনি রয়েছেন প্রায় 112 জন প্রার্থী কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য রয়েছে, একটু তার কাছে জানতে চাইব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই কেন্দ্রে কেমন রয়েছে এবং তিনি কোথায় কোথায় গেছেন। একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে। আপনারা তো রয়েছেন মাঠে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। সকাল থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুষ্ঠুভাবে আমরা আছি, খুব সতর্কতার সহিত আমরা আছি। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না এবং বিশৃঙ্খলা হয় নাই, আশা করি আমরা বিশৃঙ্খলা হবে না এবারে প্রত্যাশা করতেছি আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন অর্থাৎ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন, একটু কথা বলতেছে, তার কোনো অভিযোগ রয়েছে কিনা একটু আপনার সাথে কথা বলতেছে। আপনি ভোট করছেন, তো কোনো অভিযোগ রয়েছে কিনা? অভিযোগ আছে, সেটা হলো ভোটটা যেমন সূক্ষ্ম হইতেছে সেই রকম গণনাটা যেন ক্লিয়ারভাবে আর কি হয়। তার কারণ এখানে এক বিরোধী দলের যিনি রানিং নাম্বার হয়েছে তার ভাই একজন আছে আদিতমণি সরকারি কলেজে। এখানে যে প্রিজাইডিং অফিসার আছে উনিও ওই আদিতমণি সরকারি কলেজের একজন। অসংখ্য ধন্যবাদ। একটু আরেকজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের অভিযোগ ছিল। আমরা অভিযোগ এখানে করেছি যে আমাদের যে আবুল কালাম আজাদ আঙ্কেল আদিতমারি ডিগ্রি কলেজের অধ্যাপক, ওনারই বন্ধু এখানকার পুলিং অফিসার, ওনাকে নিয়ে আসে। এর জন্য আমরা অভিযোগও দিয়েছিলাম যে ওনাকে জন্য সরানো হয়, যেটা ভোটটা সুষ্ঠুর জন্য।
তা আমাদের কথা যেটাই হোক, ভোটটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ গোনা সমাধান হিসাবটা যেন আমাদের সঠিকভাবে বোঝা দেয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন ইউপি সদস্য প্রার্থী। আরেকটি বিষয় বলে রাখি, এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে যাব নরসিংদীতে, আমার সহকর্মী রয়েছে, তার কাছে জানতে চাইব নরসিংদীর খবরাখবর। সোহাগ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে আসলে নরসিংদীর বাঁশগাড়ি ইউনিয়নে কিন্তু আসলে দুইটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু একজন নিহতের ঘটনা আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আজ সকালে রায়পুরার যেই চরাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান, এই দুই গ্রুপের সংঘর্ষের কিন্তু ঘটনা ঘটে সমর্থকদের মাঝে। সেখানে কিন্তু একজন নিহত হয় এবং সেখানে 4-5 জন আহতের খবর আমরা পেয়েছি। সেই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, স্থানীয়ভাবে কিন্তু আমরা আরো একজন নিহতের খবর আমরা পাচ্ছি। কিন্তু সবকিছু মিলিয়ে নরসিংদীর বাঁশগাড়িতে কিন্তু আসলে অনেকটাই উত্তপ্ত অবস্থা বর্তমানে বিরাজ করছে। সহকারী পুলিশ সুপার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সেখানে এরকম ঘটনা যেন আর না ঘটে বা অতিরিক্ত ঘটনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে নরসিংদীর বাঁশগাড়ি থেকে সর্বশেষ এই মুহূর্তে সবকিছু মিলে এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। এই মুহূর্তে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ বাকিদেরও যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা টাঙ্গাইলে যেতে চাই আতিক রহমানের কাছে। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার ইউপি নির্বাচনের সবশেষ পরিস্থিতি। আতিক, কি পরিস্থিতি আমাদের জানাতে পারেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে টাঙ্গাইলে কিন্তু 3টি উপজেলায় 18টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু ভোটার উপস্থিতি ব্যাপক ছিল এবং ইতিমধ্যেই কিন্তু আসলে এই ভোটারের যে নারী ভোটার সেটি কিন্তু অনেকটাই এই কেন্দ্রে রয়েছে। আমি রয়েছি দেলদুয়ার উপজেলা এবং এই উপজেলার যারা অর্থাৎ প্রার্থী রয়েছেন তারা বলছেন যে ভোট অনেকটাই সুষ্ঠু হচ্ছে এবং তাদের যে কোনো ধরনের যে অভিযোগ সেটি এখনো পাইনি। আমরা একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা বলবো। কি অবস্থা, ভোটার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত সুষ্ঠু ভোটই চলছে। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফরহাদ আলী খান, আর সাবেক পুলিশ কর্মকর্তা, টাঙ্গাইলের দেলদুয়ার আমার বাড়ি। এ পর্যন্ত যতটুকু পাইছি সুষ্ঠু নির্বাচন মোটামুটি হচ্ছে ইনশাল্লাহ। আশা করি আমি এইভাবে যদি চলে তাহলে আমি নিশ্চয়ই আশাবাদী আমি পাস করব। আর বর্তমান গভর্নমেন্টের যে ডিসিশন এটাতে আমি সন্তুষ্ট। শুনছিলেন যে আসলে তারা যে ভোটারের যে এখন বর্তমান পরিস্থিতি সেই তারা সন্তোষ প্রকাশ করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচন নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। আতিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাংলাদেশে বিনিয়োগ করতে ফ্রান্সের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী বুধবার দেশটির ব্যবসায়ীদের সংগঠন MEDF এর উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ থেকে রপ্তানির হিসেবে ফ্রান্সের অবস্থান 5ম উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে অর্থনীতির উন্নয়নের মাধ্যমে বিশ্বে অবস্থান জানান দিচ্ছে। লক্ষ্য অনুযায়ী উন্নত দেশ হতে সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh needs investment and trade to fast track its growth. Together, we can create a win-win situation for our two economies. Bilateral trade between Bangladesh and France is growing steadily. France is now Bangladesh's 5th largest export destination.
we must aim to double the volume of bilateral trade by 2025. Our export to France also needs to diversify further. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. I look forward to your active cooperation in making that happen. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. রাজধানীতে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, এগুলো বন্ধে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কি ব্যবস্থা নিচ্ছে বিআরটি আমাদের জানাবেন। থেকে ৬,০০০ টাকা করে জরিমানা করা হচ্ছে এবং ঢাকার আজকে ৮টি জায়গায় মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে বাসের মালিক পক্ষ থেকে লোকজন থাকছে, বিআরটির পক্ষ থেকে থাকছে, পুলিশ প্রশাসন থাকছে এবং শ্রমিকদের পক্ষ থেকে থাকছে। এবং প্রত্যেকটি যানবাহন যদি আপনাকে দেখাই, থামানো হওয়ার পর প্রত্যেকটি যানবাহনে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তারা কোথায় যাবেন, কত কিলোমিটার যাবেন এবং সেই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটাই তারা তদারকি করছেন। এবং বেশিরভাগ বাসই আসলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি, বেশিরভাগ বাসই আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে ৫ থেকে ৬ কিলোমিটার যে সড়ক, যেসব জায়গায় ভাড়া হওয়ার কথা ছিল ১২ থেকে ১৩ টাকা, সেই জায়গায় ১৫ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি বাসে আসলে ২ থেকে ৩ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এবং চার্জ যে করা হচ্ছে সরকারের তরফ থেকে বা মালিক পক্ষের পক্ষ থেকে, সেখানেও ২-১ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ যদিও এখানকার যারা বাসের শ্রমিক রয়েছেন তারা বলছেন যে তারা একটা রাউন্ড ফিগার করে দিয়েছেন, কিন্তু সেই রাউন্ড ফিগারের ফাঁকে আসলে ২ থেকে 3 টাকা করে প্রত্যেক জায়গায় ভাড়া নেওয়া হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের কত টাকা আগে যেতেন, এখন কত টাকা যেতে হচ্ছে? আসলে আমি নিয়মিত এখানে চলাফেরা করিনি। আমি আজকে এই পল্টন থেকে শাহবাগ যাবো, তা 10 টাকা দিয়েছি, 2 টাকা ফেরত দিল, 8 টাকা নেছে। হ্যাঁ, এখন আগে কত কি নিত, আমি নিয়মিত আমি এই রোডে খুব ওটা চলাফেরা করিনি। ঢাকার বাসে প্রত্যেকটি জায়গায় ভাড়া বাড়ানো হয়েছে, আপনারা কেমন অভিজ্ঞতা হলো? আমাদের কিছু ক্ষেত্রে গাড়িতে 20 টাকা ভাড়া নেয় অবিল অনুসারে, কিন্তু ভাড়া কিন্তু ওখানে এখন বর্তমান রেটও 18 টাকা হয়, তাই সেখানে 20 টাকা, সে বলে 20 টাকা দেবে, 25 টাকা নেবো। এখন সে আগেই বেশি নিত, এখন আবার 5 টাকা বাড়াইছে এই তৈলের কারণে। জিনিসটা এইভাবে হয়ে গেছে। রাউন্ড ফিগার অনেক জায়গায় বলা হচ্ছে 18 টাকা 19 টাকা কিলোমিটার অনুযায়ী ভাড়া হয়। 20 টাকা নেছে, আগেই নিত 20 টাকা, এখন বলে এখন আবার ভাড়া তৈল বাড়ছে যেহেতু আমাদের 5 টাকা ভাড়াই যেতে হবে। এইভাবে অনেক গাড়ি আছে যে ভাড়া আগেই বেশি নেয়। সবকিছু দামে বাড়লো, শেষ পর্যন্ত বাসে ভাড়া বাড়লো, সাধারণ মানুষ হিসেবে কতটা সাফার করছে? এখন সরকার যেহেতু এটা ভালো মন করছে, বাড়াইছে, এটা তো সাধারণ জনগণকে মেনে নিতে হবে, যেহেতু আমরা প্রজাতন্ত্রের এটা নাই। কিন্তু আমরা চাই যে সরকার যেহেতু তেলের দাম বাড়াইছে, সরকার এটা ভাড়াও নির্ধারণ করে দিছে, আমরা চাই পরিবহন খাতটা যেন সেইভাবে ভাড়াটা নেই। বলছিলেন যে সবাই সব ধরনের অভিজ্ঞতার কথা বলছিলেন যে ভাড়া বাড়ানো হয়েছে এবং কয়েকটি জায়গায় 2-1 টাকা বেশি বাড়ানো হচ্ছে, ফিগার করে দেওয়া হচ্ছে, ফলে মানুষের আসলে বেশি অতিরিক্ত ভাড়ায় বেশি দিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছিলেন ভাড়া নিয়ে নৈরাজ্যের সবশেষ পরিস্থিতি। ফেরি সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায় ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের প্রায় 3 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকায় সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। সংশ্লিষ্টরা জানান, এই নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে। নদী পারাপারে ফেরিগুলোর অতিরিক্ত সময় লাগছে, এ কারণে উভয় ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উতরাই পেরিয়ে সংগঠনটি আজ পা রেখেছে ৫০ বছরে। নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল 8:30টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল 9:30টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ 15ই আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। COP26 সম্মেলনে আশ্চর্যজনকভাবে যৌথ ঘোষণায় জলবায়ুর সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে 2015 সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত তাপমাত্রার লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে দৃঢ় প্রতিশ্রুতির কথা স্মরণে রাখবে তারা। পদক্ষেপটিকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ এবং EU। এদিকে সম্মেলনে বিশ্ব নেতাদের অঙ্গীকার আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোয়ে চলমান COP26 জলবায়ু সম্মেলনে চীন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এলো আকস্মিক ঘোষণা। বুধবার যৌথভাবে তারা জানায় জলবায়ু সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে তারা, যার মাধ্যমেই অর্জিত হবে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে ধরে রাখার নির্ধারিত লক্ষ্যমাত্রা। মিথেন নির্গমন, কার্বন নির্গমন রোধ সহ বিভিন্ন বিষয়ে নেওয়া হবে যৌথ পদক্ষেপ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভিন্নতার চেয়ে মতৈক্য বেশি। আমেরিকার সাথে চীনের পার্থক্যের কোনো অভাব নেই, তবে জলবায়ু সংকট নিরসন বিষয়ে একমাত্র উপায় হচ্ছে সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পন্ন করা। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার লক্ষ্য নাগালের মধ্যে রয়েছে। সত্যি কথা বলতে গেলে এই শীর্ষ সম্মেলনেই একযোগে সব ঠিক করা সম্ভব নয়। এই মুহূর্তে জলবায়ু পরিবর্তন আটকাতে পারছি না আমরা, তবে নির্ধারিত সময়ের মধ্যেই যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে পারি তাহলে এটা অসম্ভব কিছু নয়। এদিকে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বুধবারও গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। নিবিড় আমিন, নিউজ 24। এখন এ পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।